This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধায়কের ঘনিষ্ঠ প্রমোটারের সঙ্গে থাকেন। বাড়ি খালি করার জন্য কাকাদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ভাইপো সৌরভ দাসের বিরুদ্ধে। অভিযোগ কাকা বাপি দাসের বাড়িতে হামলা চালায় সৌরভ। হামলায় আক্রান্ত হন বাপির মা ও ভাই। আর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বেলেঘাটায়। সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। হঠাৎ এসে কথা বলতে বলতে চাপড় দিয়ে গলার মধ্যে কাটতে গেছে। বেলেঘাটায় তৃণমূলের সক্রিয় কর্মী বাপি দাস। বাপির মা ভাইয়ের ওপর হামলার অভিযোগ পরিবারেরই এক সদস্যের বিরুদ্ধে। অভিযোগ ভাইপো সৌরভ দাস কাকার বাড়িতে হামলা চালায়। সেই সময় বাপি বাড়িতে ছিলেন না। তাঁকে না পেয়ে মা এবং ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। বাপির ভাই সুময় দাসের হাতে, কানের পিছনে এবং তার মায়ের আঙুলে আঘাত লেগেছে। দিকে পিছন থেকে একটা চাপাট বার করে আমার উপরে বারংবার আঘাত করা হয়। হাতে, কানের মধ্যে, ঘাড়ের মধ্যে মারার চেষ্টা করা হয়। আমি কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আমার মাও আমাকে বাঁচাতে গিয়ে মায়ের হাতেও চাপটের আঘাত পড়ে। চাপড়টা লাফ দিয়ে উঠে আটকে ধরেছি, হাত দিয়ে আটকে ধরে ও টান দিয়ে দিয়েছে চাপড়টা। আমার হাতটা, দুটো হাতে আঙুলে আঘাত লেগেছে। বাপির দাবি তৃণমূল বিধায়ক পরেশ পালের অনুগামী প্রমোটার রাজু নস্করের ঘনিষ্ঠ সৌরভ। অভিযোগ রাজু নস্কর সৌরভ দাস দীর্ঘদিন ধরে বাড়ি খালি করার জন্য তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন। প্রমোটিং রাজ, মানুষের বেদখলি জায়গা, এসব রাজু নস্কর শুরু করে পরেশ পালকে সামনে রেখে। তা আমরা ওগুলো ব্যাপারগুলো মেনে নিতে পারছিলাম না। কিন্তু আমাকে অ্যাটাক করতে পারছে না, আমার কোনো ক্লু পাচ্ছে না। ঠিক আছে, ক্লু না পাওয়াতে কী করেছে, আমার ফ্যামিলির উপর সে অ্যাটাক করছে। পারিবারিক সম্পত্তি নিয়ে দুপক্ষের মধ্যে অনেকদিন ধরেই গোলমাল চলছে। সৌরভের পরিবারের পাল্টা অভিযোগ বাপি দাসের বিরুদ্ধে। তবে সৌরভ যে প্রমোটার রাজু নস্করের সঙ্গে থাকেন তা স্বীকার করে নিয়েছে পরিবার। পুরো ফ্যামিলিগত ব্যাপার এটা। বাপি দাস, হ্যাঁ, এটা আমার মেজো দেওর। বাপি দাস আপনার মেজো দেওর? হ্যাঁ। সুময় দাস ছোট দেওর। মানে আপনাদের মধ্যে পারিবারিক সম্পর্ক রয়েছে? পারিবারিক সম্পর্ক। জমি সংক্রান্ত। বাড়িতে আমরা না থাকলে আমার মায়ের ওপর এসে আমার কাকারা ঠাকুমার অত্যাচার করে, বাড়ি থেকে বার করে দেবো, টানাটানি, মানে যাচ্ছাতেই অবস্থা। রাজু দাসের সঙ্গে থাকে এবং তৃণমূল কংগ্রেসও করে? হ্যাঁ, ও পার্টি করে। তবে দেখুন, সাথে থাকার বলতে ওখানে কাজ করে, তো ওরকম ঘনিষ্ঠতা ওরকম ভাবে কিছু নেই। প্রমোটার রাজু নস্করের দাবি এটা পারিবারিক গোলমাল, এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই। ফ্যামিলিগত লড়াই দীর্ঘদিন ধরে। আমরা এর আগেও মোটামুটি 9খানা 10খানার মতন কেস আছে কাকা ভাইপো। ওদের ওখানে কি পার্সোনাল, ওদের পারিবারিক ঝামেলা। আমরা এর মধ্যে ঢুকতেও চাই না আর ঢুকিও না। এটা করে আমাদের প্রশাসন নেই, আমাদের এখানে থানা পুলিশ নেই, কোর্ট কাচারি নেই, এখানকার কোনো অনুগত কেউ নেই। এদিকে প্রমোটার রাজু নস্করের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতৃত্ব। এরা সকলেই আসলেই তোলাবাজ, মানে আরো কয়েকটা আছে, তার মধ্যে এই রাজু নস্কর সে হচ্ছে কিংপিন। হামলার ঘটনায় তীব্র আতঙ্কে বৃদ্ধা। তাঁর আশঙ্কা থানা থেকে বেরিয়ে এসে ও আবার ডাকার মতন আবার করতে আরম্ভ করবে। যতদিন ওর হাতে রয়েছি হয়তো কোনোদিন এসে হয়তো কেটেই ফেলে দেবে আমাদের। এইভাবেই মনে আমাদের মৃত্যু হয়ে যাবে। বেলেঘাটার শাসক দলের কর্মীদের মধ্যে গোলমাল নতুন নয়। পঞ্চায়েত ভোটের আগেও 34 নম্বর ওয়ার্ডে 2 শিবিরের গোলমালে পার্টি অফিস ভাঙচুর, গুলি চালানোর অভিযোগ পর্যন্ত ওঠে। বারবার অশান্তির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। প্রমোটার রাজু নস্করের কিন্তু কীর্তির শেষ নেই। 2023 বেলেঘাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাজুর অফিস থেকে গুলি চালানোর অভিযোগ, উদ্ধার পিস্তল। 2022 কারখানায় টিনের বরাত না পেয়ে ব্যবসায়ীকে মেরে হাসপাতালে গেটে ফেলে রাখা যাওয়ার অভিযোগ। 2021 বেলেঘাটায় পুকুর বোঝানোর অভিযোগে পুরসভায় FIR এর নাম রয়েছে রাজু। 2020-তে বেলেঘাটা গান্ধী ময়দান ফ্রেন্ড সার্কেল বোমা বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের পাঁচিল, নাম জড়ায় ক্লাবের সভাপতি রাজু। 2014 বিধাননগর পুরসভায় সাংবাদিকদের লক্ষ্য করে ইট বৃষ্টি। 2014 আরও একটি ঘটনা, চৌরঙ্গী কেন্দ্রের উপনির্বাচনে বিরোধী দলের মহিলা কর্মীকে রাস্তায় ফেলে মার। যারা করেছে তারা তৃণমূল, ইকুইভ্যালেন্ট টু রাজু নস্কর, ইকুইভ্যালেন্ট টু পরেশ পাল, ইকুইভ্যালেন্ট টু মমতা। সেম একটা টিমে কাজ হচ্ছে, সিন্ডিকেটের মতন। আমার কথা শুনছে না, অতএব বাড়ি খালি করনি, আউট। তোমাকে না পেলাম, তোমার বাবা মাকে মেরে দিয়ে চলে গেলাম।
শুধু বেলেঘাটাই নয়, দমদমের নাগের বাজারেও হুলস্থুল কাণ্ড। পার্কিং নিয়ে বচসা, আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের। হামলার সিসিটিভির ফুটেজ টিভি9 বাংলার হাতে। নাগের বাজারের হনুমান মন্দির লাগোয়া অম্বিকা কমপ্লেক্সে সরস্বতী পুজো হচ্ছিল। মণ্ডপের কাছে গাড়ি রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক তপন সরকার। গাড়ি সরানোর জন্য তপন সরকারকে বলেন আবাসিকরা। বারবার তাকে গাড়ি অন্য জায়গায় রাখার জন্য বলা হয়। এ নিয়েই আইনজীবী দেবসুন্দর দরিপার সঙ্গে তপন সরকারের বচসা বাঁধে। বচসা থেকে হাতাহাতি। আচমকাই তপন সরকার আইনজীবীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন বলে অভিযোগ। আহত আইনজীবীর থুতনি থেকে গাল পর্যন্ত গভীর ক্ষত তৈরি হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত দেবসুন্দর দরিপা বিজেপি লিগ্যাল সেলের সদস্য। এরকম বহুজনের সাথে ঘটেছে। আমার চেম্বারে ঢুকেও উনি আমাকে এর আগে গালাগালি করে দিয়ে গেছে, তারপরে এসে ক্ষমা চেয়ে, মানে ওনার বাড়ি থেকে ক্ষমা চেয়ে গেছে। এটা প্রতিবারই হয়, তারপরে হয়, কিন্তু এবারেরটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। শাসনের মজিদ মাস্টার যেমন শিক্ষক ছিল, দমদমের এই তপন সরকার তেমনই একজন শিক্ষক। তা নাহলে ৭৫ বছর বয়সে একটা 25 বছরের ছেলের মতো ব্যবহার করে আমাদের একজন কর্মীকে যেভাবে কালকে আহত করেছে, যদি আর 1 ইঞ্চির নিচে ঘটনাটা ঘটতো তাহলে তোর গলার নলিটা কেটে যেত। নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত আইনজীবী। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক তপন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনা সমাজে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও হিংসার প্রবণতার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। দমদম থেকে রঞ্জিত ধরের রিপোর্ট, টিভি9 বাংলা। বিডিও থেকে প্রধান শিক্ষক, জাল সার্টিফিকেটের জোরে দিব্যি চাকরিতে বহাল। হ্যাঁ, এমনই বিস্ফোরক অভিযোগ উঠছে মালদা জেলায়। অভিযোগ, জাল SC/ST সার্টিফিকেট নিয়ে সরকারি চাকরি করছেন অনেকেই। মালদা থেকে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। মালদা মানেই যেন বিতর্ক আর বিতর্ক। খুন খারাপি, গুলি বন্দুকের জন্য গত কিছুদিন ধরেই খবরের শিরোনামে মালদা। এবার জাল সার্টিফিকেটের কারবারের অভিযোগ উঠল এই জেলা থেকে। মালদা জেলার বিভিন্ন ব্লকে জাল সার্টিফিকেটের ছড়াছড়ি। জাল সার্টিফিকেটে বিডিও অফিস, সেচ দফতরে চাকরির অভিযোগ। এমনকি শিক্ষক পদেও জাল সার্টিফিকেট নিয়ে চাকরির অভিযোগ উঠেছে। অভিযোগ, জাল সার্টিফিকেট চক্রে মদত তৃণমূলের প্রভাবশালী নেতাদের। অভিযোগ, মদত রয়েছে প্রশাসনিক কর্তাদের একাংশেরও। কেউ বিডিও আছে, জয়েন্ট বিডিও, তারপর কেউ হাই স্কুলের টিচার, কেউ প্রাইমারি টিচার, এরকম অসংখ্য। আমাদের কাছে লিস্ট মোটামুটি 30টা প্লাস, আমি যেটা কমপ্লেন করেছি। এটা একটা প্রশাসনিকের র্যাকেট, বড় একটা র্যাকেট চলছে প্রশাসনিকভাবে। হাইকোর্টেও মামলা করেছিলাম। শাসক দলের কিছু নেতা ফেতাদের, কিছু প্রশাসনিক আধিকারিক এর সাথে জড়িত। বাংলাদেশ থেকেই তৃণমূলের প্রধান এখানে এসে, বিশেষ করে মালদায় এসে নাকি জাল ওবিসি সার্টিফিকেট বানিয়ে নিয়েছিলেন। এই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই সার্টিফিকেট বাতিল হয়েছে, কিন্তু তারপরেও এই র্যাকেট কিন্তু বন্ধ হয়নি। খুব সহজেই এখানে মিলে যাচ্ছে জাল সার্টিফিকেট। এমনই এক প্রাথমিক শিক্ষক যার বিরুদ্ধে জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে, তার সঙ্গে যোগাযোগ করেন টিভি9 বাংলার প্রতিনিধি। বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে জাল সার্টিফিকেট বার করেছেন না, সেটাই জানতে চাইছি। আপনি কোথা থেকে বলছেন? আমি সাংবাদিক বলছি। আমি এইটুকুই আপনার কাছে জানতে চাইছি, আপনাকে এটা বার করতে হলো কেন, মানে কি, মানে এটা এখন আমি আপনাকে বলতে পারছি না। 2024 সালে 182 জনের সার্টিফিকেট বাতিল করেন মালদা ও চাঁচলের SDO। অভিযোগ, জাল সার্টিফিকেট বাতিলের পরেও অনেকেই পদে বহাল আছেন। 3 মাসের মধ্যে SDO-কে পদক্ষেপের নির্দেশ দেয় হাইকোর্ট। 3 মাস পেরোলেও কোনো পদক্ষেপ হয়নি, অভিযোগ চাকরি প্রার্থীদের। হাইকোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্টে একটা অর্ডার পাই 12 সপ্তাহের অর্ডার পাওয়া সত্ত্বেও SDO সাহেব কিছু এখন ইনকোয়ারি করে আমাকে কিছু জানায়নি বা ওদেরও কিছু করেনি। বিভিন্ন সময় এসছে, সেগুলোকে আমরা এনকোয়ারি করে দেখেছি। যেগুলো বাতিল হওয়ার হয়েছে সেগুলো আমরা ডিপার্টমেন্টকে জানিয়েও দিয়েছি। নতুন করে জানাম, ওটা ওই 3 মাসটা আর কি পেরিয়ে গেছে, আমি সেটাই বলছি। সেটা জানি না 3 মাস কোন কেসের কথা বলছেন, সেগুলোতে আমাদের চাঁচলের কিছু ছিল কিনা সেটা আমি বলতে পারবো না। এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনা চাকরি প্রার্থীদের। কমপ্লেন ভিত্তিতে আমাদের এখন পর্যন্ত =0 আমাদের, মানে আমাদের কোনো দৃষ্টান্তমূলক কোনো রিপোর্ট করেনি। আমরা মুখ্যমন্ত্রী ম্যাডামের কাছে যাব।
জাল সার্টিফিকেটের রমরমায় আদিবাসী সমাজ বঞ্চনার শিকার হচ্ছে, এই অভিযোগ তুলে সরব বিরোধীরা। নন এসটি লোককে যদি এসটি সার্টিফিকেট দেওয়া হয় তাহলে এ রাজ্যে আদিবাসীদের উপর এর থেকে বড় বঞ্চনা বা শোষণ আর কি হতে পারে। আমার ধারণা আদিবাসী সমাজের প্রমুখ যারা আছেন তারা এবার এ নিয়ে সরব হবেন। ভুয়ো ডিগ্রির মুখ্যমন্ত্রী তার রাজত্বে জাল এবং ভুয়োর কারবার চলছে পশ্চিমবাংলায়। বিশেষ করে দুয়ারে সরকারে ইনস্ট্রাকশনটা ছিল কাজ দেখাতে হবে, যে যা চাইবে পটাপট দিয়ে দাও, তাদের উদরপিণ্ডি বুদর ঘাড়ে পড়লে পড়বে। তৃণমূল বা রাজ্য সরকার কেন এর দায় নেবে, পাল্টা প্রশ্ন তোলে জেলা তৃণমূল নেতৃত্ব। র্যাকেট কোনো একটা অফিসার বলুন, কোনো একটা নেতা বলুন, যদি এসব যুক্ত থাকে সরকার তার দায় নেবে না? কারা এই র্যাকেটের সঙ্গে যুক্ত আছে তাকে অবশ্যই ধরবে, অ্যারেস্ট করবে। অনুপ্রবেশকারীরা এখানে এসে সেই র্যাকেটের মাধ্যমে এই সমস্ত জাল সার্টিফিকেটও তারা তৈরি করে নিচ্ছেন। ক্রমশই এই বিষয়টি উদ্বেগের হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, তাহলে কি করছে প্রশাসন, কি বা করছে রাজ্য সরকার? মালদা থেকে ক্যামেরায় মুজিব বর্ষকের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। কেষ্ট বনাম কাজল, বীরভূমের জেলা পরিষদ পিছিয়ে পড়েছে বলে বাউন্সার ছুড়েছেন অনুব্রত মণ্ডল। কাজল শেখ এখন জেলা পরিষদের সভাধিপতি। কাজ নিয়ে দলের মধ্যেই এমন সমালোচনার মধ্যে পড়ে বাউন্সারকেও মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন কাজল। জবাবে এখনো টু শব্দ করেনি অনুব্রত। অনুব্রত মণ্ডল তিহার থেকে ফেরার পর কাজল শেখের সঙ্গে এতদিন ঠান্ডা যুদ্ধ চলছিল, এবার একেবারে সম্মুখ সমর, কেষ্ট বনাম কাজল। 2 বছর ধরে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ, সেই জেলা পরিষদ পিছিয়ে পড়েছে বলে খেদোক্তি অনুব্রত মণ্ডলের। হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল, আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম, ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে যাতে আবার 1 নম্বরে থাকি, আর বছরে আমরা 1-এ চলে যাব। অনুব্রত জেলা পরিষদ বা জেলা প্রশাসনের কেউ নন, তারপরও বারবার বলছেন বিষয়টা দেখতে হবে। 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে, এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। এ কি জেলা সভাধিপতির এখতিয়ারে ঢুকে পড়া নয়? অনুব্রতর মন্তব্যে জেলা তোলপাড় হতেই সাংবাদিকদের ডেকে কেষ্টকে পাল্টা নিশানা কাজলের। একেবারে চাঁচা ছোলা মন্তব্য। বলেছেন অনুব্রত চক্রান্ত করার চেষ্টা করছেন, অনুব্রত বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। হয়তো খেতে পারছেন না, না পাওয়ার জন্য বলতে পারেন, এমন মন্তব্যও করেছেন কাজল শেখ। দেখুন, আঙুর ফল টক হতে পারে, আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না পাওয়ার জন্য বলতে পারে। কেষ্ট তিহারে থাকাকালীন জোড়া ভোট হয়েছে বীরভূমে, 23-এর পঞ্চায়েত ভোট, 24-এর লোকসভা ভোট। 2 ক্ষেত্রেই বীরভূমের চেনা ছবি বাদ দিয়েই ভোট হয়েছে, সে কথা বারবার মনে করিয়ে দেন কাজল শেখ। মঙ্গলবারও বলেছেন একই কথা। সে সংঘাত তো আছে, 2 বছর হয়ে গেল। 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি। বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। সঙ্গে যোগ করেছেন, কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। এটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে? কয়েক মাস মানে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি, যে পর্বে অনুব্রত মণ্ডল জামিনে ছাড়া পেয়ে জেলায় ফিরেছেন। জেলার দুর্নীতি নিয়েও ঘুরিয়ে সতীর্থদের কটাক্ষ করেছেন কাজল। কোনো অংশে কোনো ঘোটালা এখানে নেই। বীরভূম জেলা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। সরকারি ভেস্টেড ল্যান্ডের ওপর ওল্ড এজ হোম নির্মাণ করা হয়েছে, সেটা আমার পিরিয়ডে নয়, আগের পিরিয়ডে। সেখানে বর্তমানে 5 স্টার হোটেল চলছে। আমি রেভিনিউ নিইনি, এটা আমার অপরাধ হতে পারে। বোলপুরে যে সবুজপত্র, আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে, তো এইসব বিষয়ে প্রতিবাদ আমি করি, হয়তো এটাও তার কারণ হতে পারে। ইট ছুঁড়ে পাটকেল খেয়ে কি বলছেন অনুব্রত? স্পিকটি নট কেষ্ট। আর কোনো মন্তব্যই করতে রাজি হননি। রাজনৈতিক নেতারা অবশ্য অনেক কথাই বলছেন। বীরভূমবাসী হিসাবে এখান থেকে যা দেখছি, তৃণমূল কংগ্রেস দলটা একজন বামুন, একজন কায়েত, একজন চাষা মিলে চালাচ্ছে, আর মুসলিম যে নেতা তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে।
এবং তাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে যেটা দুধেল গাইদের বা মুসলিমদের ভোটটা পুরোপুরি নেবে, কিন্তু কোনো মুসলিম নেতাকে উঠতে দেবে না। শীত যাওয়ার আগেই বীরভূমের মাটি তেতে উঠেছে। রদবদলের আগের আঁচ কি? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।